ফিজিক্স অ্যাসাইনমেন্ট 3 ক্লাসের সবাইকে অভিনন্দন। আজকে আমরা ফিজিক্সের 3 নম্বর অ্যাসাইনমেন্টটা সলভ করব। এই অ্যাসাইনমেন্টটা নেওয়া হয়েছে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 নিউটনিয়ান বলবিদ্যা অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্সের উপরে। যদিও বলা হচ্ছে এই কোশ্চেনটা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের কোশ্চেন, বাট এই কোশ্চেনটার রিফ্লেকশন তুমি কিন্তু 5 নম্বর অধ্যায় পাবা, 8 নম্বর অধ্যায় পাবা, মানে ফিজিক্সের নানান জায়গায় পাবা। সো এটা একটু ভালোভাবে বুঝতে হবে। বুঝে শুনে অ্যান্সার দিলে তোমার যে বেনিফিটটা হবে সেটা হলো তুমি ভার্সিটি বলো, বুয়েট বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যেখানে তুমি অ্যাডমিশন দাও, মানে এই টপিক্সটার সম্বন্ধেও কোনো না কোনো কোশ্চেন অ্যাডমিশন আসবেই, আসবে 100% শিওর। 3 নম্বর অ্যাসাইনমেন্টে বলা আছে নিউটনের গতির সূত্রগুলির পারস্পরিক সম্পর্ক বিভিন্ন প্রকার বলের ক্রিয়া বিশ্লেষণ করতে বলছে। ওকে, ফিগার 1-এ একটি 30 ডিগ্রি কোণে আনত মসৃণ তলবে, এই যে একটা আনত মসৃণ তল, ঢালু তলবে 50 কেজি ভরের একটা ব্লক, এই যে একটা ব্লক দেওয়া আছে কালো ব্লক, এর ভর 50 কেজি। এই ব্লকটিকে দড়ি দিয়ে সমতরণে উঠানো হচ্ছে। এই ব্লকটিকে একটা দড়ি দিয়ে টেনে দেখো উপরে উঠানো হচ্ছে, এটুকুই উদ্দীপক। এখন ক নাম্বার কোশ্চেনটা তুমি বুঝতে পারলে তোমার অন্যান্য কোশ্চেনগুলি অনেক অনেক ইজি হয়ে যাবে। সো ক নম্বর কোশ্চেনটা আমরা সবাই বুঝে শুনে একবারে তারপরে লিখব, A to Z খুব ভালোভাবে বুঝবো। তাহলে আমি কিন্তু বলছি আগেই, নট অনলি ফিজিক্স, ম্যাথেরও অনেক জায়গায় এই জিনিসটা খুব বেশি কাজে লাগে। ক নম্বর কোশ্চেনটা পড়ি এবং একে ব্যাপকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। কতে কি বলা আছে, ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হবে তা চিত্র এঁকে দেখাও। এই যে 30 ডিগ্রি কোণে হেলানো তলে একটা ব্লক দেওয়া আছে, ব্লকটাকে তুমি টি বলে টানতেছো মনে করো। এখন ব্লকটা কি করবে, ব্লকটা হেলানোর তল বেগ ঘুরিয়ে নিচে পড়তে যাবে এবং এই ব্লকটা যেহেতু এই তলের উপর রাখছো, তলের উপর একটা বিশাল প্রেশার দিবে, সেই প্রেশারও একটা বল। এই বলের মূল কারণ কি, সেটা হলো ওজন, এই বস্তুটার একটা ওজন, গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল কাজ করছে ব্লকটার উপরে। তাহলে এটা হলো আমাদের ভূমি। খেয়াল করো, এই ভূমিতে বেস, একটা হেলানো তল আছে, ইনক্লাইন যাকে বলে ইংরেজিতে হেলানো তল। এই হেলানো তলের মান 30 ডিগ্রি, আমরা মনে করি এটা থিটা। থিটা কোণে এই হেলানো তলের উপর একটা ব্লক আছে। এই ব্লকটাকে আমরা রেড পেন দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা মনে করি ইট আছে, ব্লকটা একটা ইট, একটা ইট আছে, একটু কল্পনা করো তাহলে সুবিধা হবে। এই হেলানো তলে একটা ইট আছে, কিন্তু তলটা মসৃণ। তা তলটা তো মসৃণ হয়, নিশ্চয়ই কী হবে, ইটটা গড়ায় নিচে পড়তে চাইবে, কিন্তু ইটটা যে নিচে পড়ে না যায় এজন্য তুমি ইটটাকে উপরের দিকে টেনে উপরে উঠাচ্ছ, মানে ধরো টি বলে ব্লকটাকে উপরের দিকে উঠাচ্ছ। ব্লকটাকে আমি কত বলে উপরে উঠাচ্ছি, টি বলে। এখন ব্লকটা কি করতে চায়, নিচে গড়িয়ে একবারে নিচের দিকে নামতে চায়। এখন তোমরাই বলো, এই ব্লকটা হেলানো তলে আছে, এখন ব্লকটা কি হয়, গড়িয়ে নিচে নামতে চায়। কেন নামতে চায়, হয় কারণ কি, নিশ্চয়ই অভিকর্ষ বল এমজির কারণে। এমজির কারণে বস্তুটা নিচে গড়ে পড়তে চায়। আবার যেহেতু ব্লকটা হেলানো তলের উপরে আছে, একটা ভারী জিনিস, তো নিশ্চয়ই এই ব্লকটা হেলানো তলের উপরে একটা চাপ, বিশাল একটা চাপ তৈরি করবে, চাপও তো একটা বল। তাহলে এই ব্লকটা হেলানো তলের উপরে একটা বল প্রয়োগ করবে। এখন বলো, যদি অভিকর্ষ বল গ্র্যাভিটি না থাকতো তাহলে কি এই ব্লক হেলানো তলের উপর কোনো প্রেশার দিত, চাপ তৈরি করতো? না, কখনোই করতো না। এখন নিশ্চয়ই এই বলটা কি অভিকর্ষ বল গ্র্যাভিটির কারণে, মানে এমজির কারণে তৈরি হচ্ছে। তোমরা বলবা, স্যার এটা কেমন কথা, আমরা তো সারা জীবন শুনে আসছি যে কোনো বস্তুর ওজন, ওয়েট খাড়া নিচের দিকে কাজ করে, পারপেন্ডিকুলার। অভিকর্ষ বল খাড়ার নিচের দিকে কাজ করে, এমজি। নিশ্চয়ই কোনটা 90 ডিগ্রি, তোমরা সবাই বলবা। তাই যদি হয় স্যার ওজন তো খাড়ার নিচের দিকে কাজ করে, তবে এটাও তো বোঝার ব্যাপার যে আসলে ওজন যদি না থাকতো তাহলে এই ব্লকটা গড়ায় নিচে পড়তো না।
ওজন যদি না থাকতো এই ব্লকটা এই হেলানো তলের উপর চাপ সৃষ্টি করতো না। তাহলে নিশ্চয়ই এই এমজি ওজনের দুইটা কম্পোনেন্ট বা উপাংশ একটা ব্লকটিকে হেলানো তলে ঘুরিয়ে নিচে নামতে সাহায্য করবে, আর আরেকটা উপাংশ এই ব্লকটার এই ওজনের একটা অংশ এই হেলানো তলের উপর একটা চাপ দিবে, বল প্রয়োগ করবে। আচ্ছা, এখন দেখো এই কোণটা যদি থিটা হয়, আচ্ছা তোমরা বলো এই কোণটা কত হবে, এটা কি বলা সম্ভব? চলো আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই কোণটা থিটা হইলে এই কোণটা কত হওয়া সম্ভব? আমরা বোঝার জন্য মনে করি এই কোণটা হলো বি কোণ, আর এই কোণটাকে আমরা ছোট করে লিখে দিলাম এই কোণ। খেয়াল করো, এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখন যেহেতু এই কোণটা এক লাইন 90 ডিগ্রি, নিশ্চয়ই এই থিটা কোণ আর এই কোণ মিলে কত হবে? বাকি 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি থিটা প্লাস এ ইকুয়াল টু কত? নিশ্চয়ই 90 ডিগ্রি। একটা চেয়ারে বসে আমি তোমাদের ক্লাসটা করছি, এখন এই গ্রেভিটি ওজন তো আমাকে নিচের দিকে টানছে, তো আমি কি চেয়ার ভেঙে 4 তলা থেকে নিচে পড়ে যাচ্ছি না, কারণ এই চেয়ার আমাকে লম্বভাবে আরেকটা বল ক্রিয়া করছে, তাকে বলে অবিলম্বিক প্রতিক্রিয়া বল। তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া বল নিশ্চয়ই এই তলের উপর যে প্রেশার বা চাপ তার এগেনস্টে বিপরীত দিকে কাজ করবে। এই ব্লকটা কি এই তল ভেঙে নিচে পড়ে যাচ্ছে না। আবার উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া বলের কারণে কি এই ব্লকটা উপরে উড়েও যাচ্ছে না। ব্লকটা এখানে স্থির অবস্থায় আছে, রেস্টে আছে। দ্যাট মিন্স এই বল আর এই বল কি সমান। এই বলের মান আমরা বের করবো, এই বলের মান সমান। এখন আমরা জানি কি এটা কি অভিলম্বিক প্রতিক্রিয়া বল, এটা যদি লম্ব হয় নিশ্চয়ই এটাও লম্ব। আমি বোঝার জন্য তোমাদের, যেহেতু এইটা লম্ব হেলানো তলের উপরে, নিশ্চয়ই এই টোটাল কোণটা কত? 90 ডিগ্রি। এই টোটাল কোণটা মানে কি? এ কোণ প্লাস বি কোণ। তাহলে আমি বলতে পারি এ কোণ প্লাস বি কোণও 90 ডিগ্রি। থিটা প্লাস এ কোণ ইকুয়াল টু লিখতে পারি কি এ প্লাস বি। এ কোণ ক্যান্সেল, সো আমরা লিখতে পারি বি কোণের মানটা আসলে থিটা। ভূমির সাথে হেলানো তল যে কোণে আছে নিশ্চয়ই এই কোণটাও থিটা। বুঝাইতে পারছি কি না? জাস্ট এটা আমাদের কাজে লাগবে না, বোঝানোর জন্য লিখলাম। তাহলে এই কোণটা আসলে থিটা। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, দ্যাট মিন্স রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা কি অতিভুজ মানে হাইপোটেনিয়াস। আর এটাই তো দুটো উপাংশে ভাগ হয়, একটা পি একটা কি কিউ। খেয়াল করো, এই সমকোণী ত্রিভুজের 2 বাহু একই দিকে নির্দেশ করে, তৃতীয় বাহু উল্টা দিকে। তাহলে এটাকে একটা ভেক্টরের ত্রিভুজ বিধি মানে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল। 2 বাহু একই দিকে আর লব্ধিটা হবে তার বিপরীত দিকে। তার মানে লব্ধিটা যেদিকে, টোটাল বলটা যেদিকে, আর এর দুইটা উপাংশ কি একই দিকে। তাহলে এখানে টোটাল বলকে তোমরা নিশ্চয়ই বলবো স্যার টোটাল বল তো এমজি। তাহলে এমজি যেদিকে বাকি দুইটা বল একই দিকে হইতে হবে। সো আমরা কাজ করে, আমরা বুদ্ধি করে এখানে একটা দাগ দিয়ে দেই। এটা কত? 90 ডিগ্রি। খেয়াল করো, আর 90 ডিগ্রির বিপরীত বাহু কি অতিভুজ। তাহলে এই 90 ডিগ্রির বিপরীত বাহু কি অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে আমার কি এই যে এমজি, এখানে লিখে দাও অতিভুজটা আমার এমজি। আচ্ছা বাদল, অতিভুজ যদি এমজি হয়, আমরা কি জানি অতিভুজ যেদিকে বাকি 2 বাহু একই দিকে। তো অতিভুজ যেহেতু এই দিকে, নিশ্চয়ই বাকি 2 বাহু কি একটা এইদিকে একটা এইদিকে। দেখো তো হয়েছে কিনা? এই যে 2 বাহু একই দিকে, অতিভুজ তার উল্টা দিকে। এই অতিভুজে কোন বলটা কাজ করে? এমজি। তাহলে এমজির একটা উপাংশ যেহেতু এটা থিটা, তার মানে এই বাহুটা কি লম্ব। লম্ব মানে কি পারপেন্ডিকুলার। তোমরা জানো নিশ্চয়ই এটা কি বেজ বা ভূমি। এমজির একটা উপাংশ ভূমি বরাবর কাজ করবে, নিশ্চয়ই সেটা কি এমজি কস থিটা। ভূমির উপাংশ এমজি কস থিটা সবাই জানো। আর আরেকটা বল কাজ করবে এই দিকে। খেয়াল করো, এটা কি লম্ব বরাবর, নিশ্চয়ই এটা এমজি সাইন থিটা। কিন্তু বল তো বিভাজিত হয়েছে কোথায়? এই দিকে। তাহলে এইটা আর এটাতে একই দিক, সমান্তরাল। তাহলে এটা এমজি সাইন থিটা মানে কি এইটাই এমজি সাইন থিটা।
এই ব্লকটার উপর ইন দ্য মোমেন্ট 4টা বল কাজ করছে। একটা হচ্ছে কি টান বলটি, যে বলটা প্রয়োগ করে ব্লকটাকে আমরা উপরে উঠানোর চেষ্টা করছি। আর এই ব্লকটা এই হেলানো তল বেয়ে নিচে ঘুরিয়ে পড়ছে কার কারণে? mg sin থিটার কারণে। আর এই ব্লকটা এই হেলানো তলের উপরে যে প্রেশার দিচ্ছে, চাপ বল প্রয়োগ করছে, সেটা কি mg cos থিটা। কিন্তু ব্লকটা তো আর হেলানো তলটাকে ভেঙে নিচে পড়ছে না, তার মানে এই হেলানো তল ব্লকের উপর একটা অবিলম্বিক প্রতিক্রিয়া বল ছুঁড়ে মারছে, সেটা হলো আর। তাহলে এই ব্লকটার উপরে কয়টা বল কাজ করছে? একটা টান বল, আর একটা হলো এই হেলানো তলে ব্লক গড়িয়ে পড়বে mg sin থিটার কারণে। আর ব্লকের উপরে একটা চাপ সৃষ্টি করছে যেই বলটা, সেটার নাম হলো mg cos থিটা। ব্লক তো আর হেলানো তল ভেঙে পড়ছে না, তাহলে এই হেলানো তল ব্লকের উপর একটা অবিলম্বিক প্রতিক্রিয়া বল ছুড়ে দেবে, যেটা হলো আর। উদ্দীপকে কি দেওয়া ছিল? এখানে ব্লকটির ভর m = 50 কেজি, এটা আমাদের লাগবে। ভূমি ও আনত তলের কোণ 30 ডিগ্রি, যেটাকে আমরা থিটা ধরে নিয়েছি। আর অভিকর্ষ ত্বরণ আমরা সবাই জানি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন ব্লকটির উপর ক্রিয়াশীল বলসমূহের নাম দাম আমরা লিখতে চাই। যেহেতু হেলানো তলটি মসৃণ, সেহেতু গতি ও ঘর্ষণ গুণাঙ্ক মানে ফ্রিকশনাল ফোর্স 0। এই যে মসৃণ কথাটা থাকার কারণে, এই মসৃণ কথাটা থাকার কারণে আমরা ধরে নিয়েছি ঘর্ষণ বল এখানে নাই, মানে 0। আর দড়ির টান বল মানে টেনশন, এজন্য টি লিখলাম। আর অভিকর্ষ বল mg। হেলানো তলের সমান্তরালে ক্রিয়াশীল নিম্নমুখী বল বা অভিকর্ষ বলের উলম্ব উপাংশ mg sin থিটা। আর হেলানো তলের উপর অভিকর্ষ বল কর্তৃক প্রয়োগকৃত চাপ বা অভিকর্ষ বলের অনুভূমিক উপাংশ মানে হরিজন্টাল কম্পোনেন্ট mg cos থিটা। হেলানো তলের উপর অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর। এটুকু লিখলে তোমাকে ফুল মার্কস দিবে। দেখো খ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? ব্লকটির স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি গতিসূত্র কাজ করছে এবং কিভাবে প্রয়োগ হচ্ছে বিশ্লেষণ করো। তো আমরা এই 3 নম্বরের উদ্দীপকটা একবার লিখে দিলাম। আগের উদ্দীপকটা এখানে একটু লিখে দিবা। আমি যেভাবে প্রথম কোশ্চেন লিখছি, তারপরে কি যেমন খয়ের অ্যান্সার দেব, খ নং প্রশ্নের উত্তর তোমরা আমার মতো করে লিখবা। হ্যাঁ, তো প্রথম সূত্র, যেহেতু প্রথম সূত্র ইউজ হচ্ছে এখানে, তো আমরা কী করবো? প্রথম সূত্রটাকে তোমরা 9, 10 শিখছো, সেটাই লিখে দিবা। নিউটনের গতির প্রথম সূত্রটি হলো কি? বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে, কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝবা। বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে, মানে তুমি এমন বল প্রয়োগ করলা, বস্তু সরানোর জন্য যতটুকু বল প্রয়োগ করলে তার থেকে কম বল প্রয়োগ করলা, তাহলে তো বস্তুটার অবস্থান পরিবর্তন করবে না। তাহলে সেখানে আমাদের সূত্রটা বুঝতে সমস্যা হবে। এই জন্য কথাটা কীভাবে বলা উচিত? অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে। উদ্দীপক থেকে পাই কি পাই? 30 ডিগ্রি কোণে আনত মসৃণ তল, এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। আনত তল বেয়ে 50 কেজি ভরের ব্লক, এই ব্লকটার ভর হলো কত? 50 কেজি। দড়ি দিয়ে, দেখো দড়ি দিয়ে টেনে, টি বলে টেনে সমতরণে, কোথায়? সমতরণে উপরে উঠানো হচ্ছে। অর্থাৎ ব্লকটিকে স্থির অবস্থা থেকে, কারণ কোশ্চেনে বলা ছিল ব্লকটি স্থির আছে, তাহলে ব্লকটিকে স্থির অবস্থা থেকে দড়ি দিয়ে টেনে, এই দড়ি দিয়ে টান বলটা হচ্ছে বাহ্যিক বল, হেলানো তলের সমান্তরালে উপরের দিকে, এই যে হেলানো তলের সমান্তরালে উপরের দিকে সমতরণে গতিশীল করা হচ্ছে। অর্থাৎ বাহ্যিক বল টি, এই টান বলটা দিয়ে স্থির বস্তুটাকে গতিশীল করা হচ্ছে। তো আমরা তো বলতেই পারি বল প্রয়োগ না করলে ব্লকটি স্থিরই থাকতো, সে জায়গা মতোই থাকতো। অতএব এখানে নিউটনের গতির প্রথম সূত্রটি প্রয়োগ হয়েছে। এখন আমরা দেখব নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা প্রযোজ্য হয় কি না। তো চলো প্রথমে আমরা দ্বিতীয় সূত্রটি লিখে ফেলি। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। আমাদের সে আগের চিত্র খেয়াল করে, এখানে এই যে ব্লকটি এখানে আছে, হ্যাঁ,
ব্লকটি কত 30 মানে থিটা কোণে ছিল। এই হেলানো তলের গোড়ায় পড়বে ব্লকটা, যে কারণে সেটা হলো কি mg sin থিটা। আর এই কোণটা থিটা, এটা আমরা আগেই জানি। আর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। আর ব্লকটাকে আমরা দড়ি দিয়ে টেনে উপরের দিকে উঠাচ্ছি কত এ সমতরণে। যেহেতু আমরা ব্লকটাকে টেনে উপরে উঠাইতে পারতেছি, নিশ্চয়ই এই টান বলটা mg sin থিটা থেকে বড় হবে। এই mg sin থিটা থেকে টান বলটা নিশ্চয়ই বড় হবে। তো আমরা লিখতে পারি কি t গ্রেটার দেন mg sin থিটা হলেই ব্লকটি হেলানো তলের সমান্তরাল উপরের দিকে গতিশীল হবে। এখানে t মাইনাস mg sin থিটা, যেহেতু t বলটা বড়, এটা তো আমরা মাইনাস করে দেই। মাইনাস করলে যেটা হয়ে যায় f equal to ma, এটা আমাদের লব্ধি বল। t মাইনাস mg sin থিটা equal to ma, অর্থাৎ f equal to ma। অর্থাৎ তাহলে এর মানটা আমরা কীভাবে বের করবো, mটা নিচে চলে যাবে। সো a equal to লিখতে পারি t মাইনাস mg sin থিটা বাই m। এত সমতরণে ব্লকটি গতিশীল হবে। সমতরণে ব্লক গতিশীল হচ্ছে, ত্বরণ মানে কি বেগের পরিবর্তন। যদিও এখানে ব্লকের ভর কনস্ট্যান্ট বা স্থির, কিন্তু কি বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে ভরবেগের পরিবর্তন হচ্ছে। আর ভরবেগের পরিবর্তন কি প্রযুক্ত বলের সমানুপাতিক। সো এখানে আমরা বলতে পারি সুতরাং প্রযুক্ত বলের ক্রিয়ায় ব্লকটির ভরবেগের পরিবর্তন হচ্ছে। অতএব এখানে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি প্রয়োগ হয়েছে। নিউটনের গতির তৃতীয় সূত্রটি হলো সবাই জানো, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে ব্লকটির ওজন mg, এর আনুভূমিক উপাংশ mg cos থিটা হেলানো তলের উপর লম্ব বরাবর নিচের দিকে ক্রিয়া করছে। এই ব্লকটার যে মানে mg এর একটা আনুভূমিক উপাংশ, দেখো এই হেলানো তলের উপর একটা চাপ সৃষ্টি করছে, মানে নিচের দিকে এই mg বলটা ক্রিয়া করছে। তাহলে হেলানো তলের উপরে ব্লক একটা ক্রিয়া করছে mg cos থিটা। তাহলে ব্লক কর্তৃক হেলানো তলের উপরে ক্রিয়া বল হলো mg cos থিটা, সেই কথাটা আমরা বলছি। ফলে হেলানো তল ব্লকটির উপর অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর ক্রিয়া করছে। মানে এই হেলানো তল ভেঙে তো ব্লক নিচে যাচ্ছে না, এর মানে হলো এই হেলানো তল এই ব্লকের উপরে mg cos থিটার সমান মানের একটা বিপরীত বল ছুড়ে দিচ্ছে, যার নাম হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া বল, যাকে আমরা আর বলি। যেহেতু ব্লকটি হেলানো তল ভেঙে নিচে পড়ছে না এবং তলের ক্রিয়ায় তলের লম্ব বরাবর উপরেও উঠছে না, তার মানে কি এটা ভেঙেও পড়ছে না, এটা উপরেও উঠছে না, তার মানে কি mg cos থিটা আর কি সমান। কিন্তু বল দুইটা দেখো কিন্তু বিপরীতমুখী। আর আমরা জানি কি নিউটনের থার্ড লতে ইউজ করতে হলে মিনিমাম দুইটা বস্তু লাগে। দুইটা বস্তুর মধ্যে একটা হলো ব্লক, একটা হলো হেলানো তল। ব্লক হেলানো তলের উপরে mg cos থিটা বল প্রয়োগ করছে, আর হেলানো তল ব্লকের উপরে অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর প্রয়োগ করছে। এই দুইটা বল সমান হওয়ার কারণে ব্লকটা এই হেলানো তলের উপরে স্থির অবস্থায় আছে। অতএব আর ইকুয়াল টু mg cos থিটা, যেখানে আর ও mg পরস্পর বিপরীতমুখী। সুতরাং এক্ষেত্রে নিউটনের গতির তৃতীয় সূত্রটি প্রয়োগ হয়েছে। এখন আমরা গ নম্বর কোশ্চেনটা আগে পড়ে নিই। কী বলছে, মাঝামাঝি অবস্থানে পৌঁছে, মানে ব্লকটা হেলানো তলের মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে, এখন ব্লকটা টেনে উপরে ওঠার পরিবর্তে ব্লকটা যখন মাঝামাঝি উঠলো হেলানো তলের, তারপর কী করলো, সে নিচে নামতে থাকলে এই অবস্থায় ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে তা চিত্র এঁকে দেখাও। মাঝামাঝি অবস্থানে পৌঁছে দুইটি কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকবে। এক নম্বর কারণ কি, দড়িটি ছিঁড়ে গেলে, অর্থাৎ দড়ির টান t=0 হলে ব্লকটি mg sin থিটা বলের কারণে নিচে নামতে থাকবে। তাহলে ব্লকটার উপরে এখানে যে দড়ি ছিল, দড়ির টান বল ছিল, দড়ি ছিঁড়ে গেছে, তার মানে টান বল 0 হয়ে গেছে। তাহলে কি, তাহলে নিশ্চয়ই mg sin থিটার কারণে ব্লক এই গোড়ায় হেলানো তলবে নিচে পড়তে থাকবে। আর এই দুইটা বল তো পরস্পরকে নাকচ করে দিচ্ছে, তাহলে এই চিত্রটা দিলেই যথেষ্ট। আর 2 নম্বর কারণ হিসেবে আমরা বলতে পারি দড়ির টান হ্রাস পেয়ে mg sin থিটা থেকে ছোট হয়ে গেল। তার মানে এই টান বলটা mg থেকে ছোট হয়ে যাওয়ার কারণে ব্লকটার উপরে উঠছে না, বরং ব্লকটা নিচের দিকে নামা শুরু করলো। তাহলে আমরা বলতে পারি mg sin থিটা গ্রেটার দেন t হলে ব্লকটি নিচের দিকে নামতে থাকবে। চিত্র আগের মতো এটা দিলেই চলবে। কোশ্চেন নাম্বার 4, গ কোশ্চেনে কি বলা আছে,
আনত কোণের সাথে অবিলম্বিক প্রতিক্রিয়া বল। অবিলম্বিক প্রতিক্রিয়া বল কোনটা, এই খেয়াল করো। অবিলম্বিক প্রতিক্রিয়া বল হলো নিশ্চয়ই এই যে আর। আচ্ছা, এই অবিলম্বিক প্রতিক্রিয়া বল আনত কোণের সাথে, আনত কোণ কোনটা, এই যে থিটার সাথে অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর কিরূপ পরিবর্তন হয় তার লেখচিত্রের মাধ্যমে দেখো, মানে একটা গ্রাফ দিয়ে দেখাইতে হবে। এখন এই কোণের মান চেঞ্জ হবে, কোণের মান কতটুকু নিতে পারি এটা বা তোমার দেখবা তোমাদের কোশ্চেনে নির্দেশনায় দেওয়া আছে। হ্যাঁ, যে নির্দেশনা পড়বা সেখানে কি লেখা আছে, লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে কোণের অন্তত 5টি গ্রহণযোগ্য মান নিতে হবে এবং সেই মানগুলি ওনারা নিতে বলছে 15 থেকে 75-এর মধ্যে মানগুলি নেওয়া যেতে পারে। ওনারা কন্ডিশন দিছে যে এটুকু দিলে নেওয়া যেতে পারে, তুমি অন্য মানও নিতে পারো। যেহেতু ওনারা বলছে 15 থেকে 75, আমরা এটাই নেই। এখানে আমরা 5টা মান নিয়ে দেখি ঘটনা কি ঘটে। তো আমরা বলতে পারি আর mg cos থিটা দুইটা সমান। তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে এরকম চিত্র আঁকতে হবে, যদিও অনেক কষ্টের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। চিত্র থেকে আমরা কি পেলাম, আর ইকুয়াল টু mg cos থিটা। থিটার মান কত, 15 থেকে 75, 5টা মান নিতে বলছে। 15 থেকে 75-এ 5টা মান নিতে হলে কি কোনটা নেওয়া ভালো, নিশ্চয়ই থিটা 1-কে আমরা ধরতে পারি কি 15 ডিগ্রি, থিটা 2-কে 30, থিটা 3-কে 45, থিটা 4-কে 60 ডিগ্রি, আর থিটা 5-কে আমরা 75 ডিগ্রি ধরতে পারি। তো আমাদের ফর্মুলা জানাই আছে, আর ইকুয়াল টু mg cos থিটা। তাহলে r1 ইকুয়াল টু mg cos থিটা 1, r2 ইকুয়াল টু mg cos থিটা 2, r3 ইকুয়াল টু mg cos থিটা 3, r4 ইকুয়াল টু mg cos থিটা 4, r5 ইকুয়াল টু mg cos থিটা 5। তাহলে আমরা মান বসে দিই, m এর মান 50 কেজি, g এর মান 9.8, থিটার মান হলো থিটা 1-এর বেলায় 15 ডিগ্রি। তাহলে কত আসে, ক্যালকুলেটর দিয়ে একবারে করে ফেলো, 473.30 নিউটন। তাহলে আমরা 15 ডিগ্রির জন্য অবিলম্বিক প্রতিক্রিয়া বলের মান পেয়ে গেলাম। সেম, এবার থিটার মান 30 ডিগ্রি বসাবো, সব কিছু ঠিক থাকবে, খালি থিটার 2 এর জায়গায় 30 ডিগ্রি বসাও। তাহলে কত আসে, 424.35 নিউটন। এখন থিটার 3-এর জায়গায় 45 ডিগ্রি বসাও, আর সব তো একই থাকবে, 346.48 নিউটন। থিটা 4-এর জায়গায় 60 ডিগ্রি বসাও, 245 নিউটন। থিটা 5-এর জায়গায় তোমরা 75 ডিগ্রি বসাও, 126.82 নিউটন। তাহলে থিটা 1-এর থিটার মানগুলি 15, 30, 45, 60, 75, আর r1-এর মান 1, 2, 3, 4, 5। তোমাদের এই মানগুলি কিন্তু অবশ্যই গ্রাফ পেপারে বসাইতে হবে, কিন্তু আমি গ্রাফ পেপারে করে নিই, জাস্ট দেখাই দিছি। ওয়াই অক্ষে আমরা কি দিছি, অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর ওয়াই অক্ষে, আর এক্স অক্ষে কি আনত কোণ থিটা। আমরা কিন্তু 5টা মান নিয়েছিলাম, এই যে 15 ডিগ্রি, 30, 45, 60, 75। আর ওয়াই অক্ষে অবিলম্বিক প্রতিক্রিয়া বল আমরা 100 নিউটন, 200, 300, 400, 500 নিউটন পর্যন্ত নিলাম। এখন দেখো 15 ডিগ্রির ক্ষেত্রে আমরা বলের মান পেয়েছিলাম কত, 473.3। তাহলে এখানে যেহেতু 473 মানে কি, মানে 500 থেকে একটু নিচে দিয়ে জাস্ট এই যে লম্ব টেনে দিবা। তাহলে আমরা এই r1-এর জন্য এখানে একটা পয়েন্ট বসে দেবো, গ্রাফে এবার পয়েন্ট দিয়ে দিবা। এবার দেখো 30 ডিগ্রির ক্ষেত্রে r2-এর মান হচ্ছে কত, 424.35। তার মানে 450 থেকে একটু বেশি, তার মানে 450 থেকে একটু বেশি হলে কোথায় হবে, এই যে প্রায় এখানে হবে না। আইডিয়া করে যাস, তোমরা তো গ্রাফে মান বসে নিবা, এইখান থেকে এই যে লম্ব টেনে দাও, তাহলে আরেকটা বিন্দু পেয়ে গেলাম। এবার আসো 45 ডিগ্রির ক্ষেত্রে r3-এর মান কত, 346.48। 346.48 মানে কি, এই 350-এর কাছাকাছি। তাহলে এই যে 300, তো এটা তো 350-এর কাছাকাছি হলে এটাই হবে নিশ্চয়ই। তাহলে 350-এর কাছাকাছি হলে এই যে এখান থেকে আরেকটা বিন্দু পেয়ে গেলাম। এখন 60 ডিগ্রির জন্য কত, r4 245, এটাও 250-এর কাছাকাছি। তাহলে 250-এর কাছাকাছি এই যে এটুকু আরেকটা বিন্দু পেয়ে গেলাম। এবার 75 ডিগ্রির জন্য কত, r5-এর মান হলো 126। তার মানে 100 থেকে 126, তো এটা ধরো 100, 126 থেকে একটু বেশি,
এই যে এটা তোমরা কিন্তু গ্রাফ থেকে মানগুলি নেবা। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করছো কি না, আর ইকুয়াল টু এমজি কস থিটা, তার মানে এই গ্রাফটা কেমন হবে, কস কার্ভ হবে। কস কার্ভ সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে। কস কার্ভটা কীরকম আমি একটু দেখে দিই। এটা মনে করো কসের ম্যাক্সিমাম +1 ম্যাক্সিমাম মান, আর কসের মিনিমাম মান হচ্ছে -1 ডাইরেকশনের দিক দিয়ে। হ্যাঁ, আর cos 0 ডিগ্রি মানে কি ম্যাক্সিমাম 1, তাহলে গ্রাফটা কেমন হবে, এইরকম একটা গ্রাফ হবে না, খেয়াল করো তো, এরকম একটা গ্রাফ হবে। তাই যদি হয় দেখো এখানে 0 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি কোথায় হবে, ধরো আইডিয়া এটুকু 15 ডিগ্রি। এটা যদি হয় 15 ডিগ্রি, 75 ডিগ্রি কোথায় হবে, এই ধরো এটুকু 75 ডিগ্রি। তাহলে গ্রাফটা কিন্তু এইভাবে একটা কার্ভ হয়ে যাচ্ছে না, একটা কার্ভ হয়ে যাচ্ছে। তো দেখো তো আমাদের গ্রাফটা কার্ভ হচ্ছে কি না, এই যে একটা গ্রাফ হয়ে যাচ্ছে, অনেক সুন্দর গ্রাফ হয়েছে, তাই না? তো তোমরা কি লিখবে লাস্টে, চিত্র কি আনত কোণের সাথে অবিলম্বিক প্রতিক্রিয়া বলের লেখচিত্র। এখন আমরা 5 নম্বর কোশ্চেনটা সলভ করব, মানে 19 নম্বর কোশ্চেন। চলো কোশ্চেনটা আগে পড়ি, তবে তার আগে উদ্দীপকটা আমি এখানে দেখিয়ে দিলাম। কি ফিগার 1-এ লেখো কী ছিল, 30 ডিগ্রি কোণে আনত মসৃণ তল বেয়ে 50 কেজি ভরের একটা ব্লককে দড়ি দিয়ে টেনে সমতরণে উঠানো হচ্ছে। কেন উদ্দীপকটা লিখলাম, দেখো কোণের মান 30 ডিগ্রি কিন্তু দেওয়া আছে, আমরা কি লিখতে পারলাম, আর ব্লকের ভর হচ্ছে কত, 50 কেজি। তো উদ্দীপক হতে পাই ব্লকটির ভর 50 কেজি, হেলানো তল ও ভূমির মধ্যবর্তী কোণ কত, 30 ডিগ্রি। এবার 19 নম্বর কোশ্চেন করি, আনত তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করলে ছিল কত, 30 ডিগ্রি, সেটা বাড়িয়ে যদি 45 ডিগ্রি করা হয়, ব্লকটিকে উপরে তুলতে অসুবিধা হবে নাকি সুবিধা হবে, কারণ গাণিতিকভাবে নির্ধারণ করো। তবে এই ক্ষেত্রে ঘর্ষণ বল কত, 10 নিউটন। তো আমরা লিখি প্রশ্ন মতে ঘর্ষণ বল কাইনেটিক ফ্রিকশন Fk = 10 নিউটন। দড়ি ব্লকটি এই সমতরণে গতিশীল হচ্ছে। আমরা জানি ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে। যেহেতু ব্লকটি উপরের দিকে গতিশীল, সেহেতু ঘর্ষণ বল Fk কোথায়, নিচের দিকে হবে। চলো এই ঘটনা আমরা চিত্রের মধ্যে দেখাই। তাহলে চিত্রটা তোমরা এভাবে আঁকবা, তোমাদের কষ্ট হবে না, অনেকগুলি চিত্র আঁকতে হবে, কিছু করার নেই। এই ব্লকটাকে তুমি টি বলে টান দিয়ে উপরে উঠাচ্ছ, টান বল টি কত সমতরণে, এ সমতরণে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হলো তোমার এ, উপরে উঠাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আর ব্লকটা নিচের দিকে গড়িয়ে পড়বে কত বলের কারণে, mg sin থিটার কারণে। যেহেতু ব্লক উপরে উঠতেছে কত, এ সমতরণে, আমরা জানি কি ব্লক যেহেতু গতিশীল উপরের দিকে, এই তলের উপরে, নিশ্চয়ই ঘর্ষণ বল কোথায়, নিচের দিকে, দিয়ে দাও ঘর্ষণ বল Fk। তাহলে দেখো ব্লকটা নিচের দিকে দুইটা বল প্রয়োগ করছে, একটা ঘর্ষণ বল Fk, একটা হলো mg sin থিটা, আর উপর দিকে বল প্রয়োগ করছে কোনটা, টি। নিচে কিন্তু দুইটা বল, ঘর্ষণ বল এবং mg sin থিটা, এই দুইটা বলের বিপরীতে অ্যাগেনিস্টে এই ব্লকটাকে টেনে তুমি উপরে নিয়ে যেতে পারছো। তার মানে কি এই দুইটা বল থেকে টি বলটা অবশ্যই বড়। সো সে কথা আমরা এখন বলতে চাই কি, Fk + mg sin থিটা নিশ্চয়ই লেস দেন টি, টি থেকে ছোট। আর আমরা জানি কি F = ma, এফটা কি এখানে লব্ধি বল না, লব্ধি বলটা কি বড়টা থেকে ছোটটা মাইনাস করব, টি মাইনাস Fk + mg, এটাই হলো আমাদের F। তাহলে F = কি ma লিখে দিলাম, বা টি মাইনাসের পুরোটা ওই পাশে আমরা নিয়ে গেলাম, ভালো কথা। এবার দেখো m এর মান কত, 50a প্লাস Fk এর মান কত, 10, m এর মান 59.8, থিটার মান কত, 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। হ্যাঁ, সুতরাং টি = 50a রেখে দিলাম, কারণ এর মান তো জানা নাই, 50a থাকুক। আর এটা ক্যালকুলেটরের মাধ্যমে কত পেলাম, 255, এটা আমরা রেখে দেবো এখানে। আবার হেলানো তল ও ভূমির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, এখন থিটার মান কিন্তু 45 ডিগ্রি, তার মানে আগে ছিল এই কোণটা 30 ডিগ্রি, এখন হলো 45 ডিগ্রি। তো তোমরা অনেকেই ভুলটা করো যে দুইটা চিত্র একই রাখো, এটারে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি, নিশ্চয়ই না, এটা 45 ডিগ্রি, তার মানে এই তলটা বেশি খাড়া হবে, তাই না? আর যেটা 30 ডিগ্রি সেটা একটু দেখো,
এই দেখো এটা কিন্তু অনেকটা হেলানো, যেহেতু 30 ডিগ্রি কম, তো এটা তো একটু নিচেই থাকবে। আর এটা যেহেতু 45 ডিগ্রি, খেয়াল করো এটা কিন্তু অনেক উপরে, এটা কিন্তু 45 ডিগ্রি, এর জন্য এটা একটু উপরে হবে। মানে দুইটা চিত্রের মধ্যে একটা ডিফারেন্ট বোঝা যেতে হবে, চোখে দেখলে যাতে বোঝা যায় যে 45 ডিগ্রি মানে এটা একটু কোণের মানটা বেশি, এই আনত তলটা একটু বেশি খাড়া, আর 30 ডিগ্রিতে একটু কম, এটা দেখে বোঝা যেতে হবে, ঠিক আছে। এই ব্লকটিকে এই মুহূর্তে যে বলে টানা হচ্ছে তার নাম দিলাম টি প্রাইম, কিন্তু আমরা এই ত্বরণের মান সমত্বরণ আমরা একই রাখলাম, আগেরটাও এই সমত্বরণে উঠতেছে, দ্বিতীয়টাও এই সমত্বরণেই উঠছে। সো এই ক্ষেত্রেও ঘর্ষণ বল কোথায়? নিচের দিকে কাজ করবে, যেহেতু বস্তু গতিশীল উপরের দিকে, আর ঘর্ষণ বল গতির বিপরীতে এফকে নিচের দিকে। যেহেতু টি প্রাইম বলে টেনে উপরে উঠানো হচ্ছে, তার মানে এই টি প্রাইম বলটা নিশ্চয়ই এফকে আর সাইন এমজি সাইন থিটা থেকে বড় হবে। তাহলে আমরা এফ ইকুয়াল টু এম এর সেই সূত্র থেকে এটা লিখতে পারি। এফটা কি লব্ধি বল, তাহলে নিচের দুইটা বল কাজ করতেছে, কি একটা এফ কে আর এমজি সাইন থিটা, এই দুইটা থেকে টি প্রাইম বড়, তাহলে আমি লিখতে পারি টি প্রাইম মাইনাস এফ কে প্লাস এমজি সাইন থিটা, এটাই আমার এফ, আর আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ। সো টি প্রাইমটা এখানে রেখে দাও, বাকিটা ওই পাশে নিয়ে যাও। এখন মান বসে দাও, এম এর মান 50, সব মান বসে দাও। এফ কে কত 10, 59.8, আর এই ক্ষেত্রে কিন্তু থিটার মান কত 45 ডিগ্রি। সো আমরা টি প্রাইম ইকুয়াল টু পেলাম 50a, যেহেতু এর মান জানি না আমরা এটাই রেখে দিলাম। আর এটাকে ক্যালকুলেটারে চাপ দিলে কত আসে 356.48 এত পেলাম। এখন দেখো টি বড় না টি প্রাইম বড়? নিশ্চয়ই এখানে কি দেখা যাচ্ছে টি প্রাইম বড়, তাহলে এখানে দেখাতে কি টি প্রাইম গ্রেটার দেন টি। সুতরাং আমরা লিখতে পারি এই টান বলের পার্থক্য ডেল টি ইকুয়াল টু টি প্রাইম মাইনাস টি। এখন এই টি প্রাইমের মান আমরা বসিয়ে দেই 50a প্লাস 356.48, আর টি এর মান কত ছিল 50a, যেহেতু মাইনাস 50a মাইনাস 255, তাহলে এই 50a ক্যান্সেল, আর এটাতে এটা মাইনাস হলে কত থাকে 101.48 নিউটন। তার মানে কি টান বলের পরিবর্তন হয়ে গেল 101.48 নিউটন। অর্থাৎ আনত তলের কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি করলে ব্লকটিকে উপরে তুলতে 101.48 নিউটন টান বল বেশি প্রয়োগ করতে হবে। অতএব আনত তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করলে ব্লকটিকে উপরে তুলতে অসুবিধা হবে, এটাই অ্যান্সার। এখন আমরা লাস্ট কোশ্চেনটা অ্যান্সার করব, মানে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে চলো পড়ি। ব্লকটি প্রায় শীর্ষের কাছাকাছি পৌঁছার পর এই ব্লকটিকে টেনে কোথায় শীর্ষের কাছাকাছি পৌঁছানোর পর দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমে গেছে। তার মানে ব্লকটাকে উপরে টানতে টানতে কি শক্তি কমে গেছে, এজন্য টান বলের মানও কমে 138 নিউটন হয়। এই পর্যায়ে ব্লকটি সমত্বরণের নিচে নামতে থাকলে, যেহেতু আর পারতেছে না উপরে উঠাইতে, টান বলের মান অনেক কমে গেছে, তো ব্লক নিচের দিকে নামা শুরু করলো। এই সমত্বরণ নির্ণয় করো, ব্লকটি কত সমত্বরণের নিচে নামছে এটা আমাদের নির্ণয় করতে হবে। নিচে নামার ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ড পর ব্লকটির বেগ কত হবে সেটাও নির্ণয় করতে হবে। তাহলে এখানে দুইটা কোশ্চেন, এক্ষেত্রে ঘর্ষণ বল 7 নিউটন ধরে নাও। 4 নং প্রশ্নের উত্তর আমরা এখন দিতে পারি। আসলে এই কোশ্চেনটা অনেকটা আগের কোশ্চেনের মতো, উমনম কোশ্চেনের মতো। কীরকম দেখো, উদ্দীপক থেকে পাই ব্লকটির ভর 50 কেজি, হেলানো তল ভূমির মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, প্রশ্ন মতে দড়ির টান টি ইকুয়াল টু, যেটা কোশ্চেন দেওয়া আছে 138 নিউটন, এটা প্রশ্নে দেওয়া আছে, আর ঘর্ষণ বল এক্ষেত্রে 7 নিউটন। আর ধরি ব্লকটি এ সমতরণে নিচে নামতে থাকবে, তবে একটু ডিফারেন্স, আগে ব্লক উপরে উঠছে, এখন ব্লক নিচে নামছে, ব্লকটা এ সমতরণে নিচে নামতে থাকবে। যেহেতু ব্লকটা এ সমতরণের নিচে নামতে থাকবে, তাই ব্লক গতিশীল কোথায়? নিশ্চয়ই নিচের দিকে। আর আমরা কি জানি, বস্তু যেদিকে গতিশীল ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা জানি ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে। যেহেতু ব্লকটি নিচের দিকে গতিশীল, তাই ঘর্ষণ বল এফকে কোথায়? নিশ্চয়ই এই যে উপরের দিকে গতিশীল হবে। লিখে দাও।
এফ কে উপরের দিকে গতিশীল। তাহলে উপরের দিকে কয়টা বল? একটা টান বল, একটা ঘর্ষণ বল, আর নিচের দিকে কয়টা বল? mg sin থিটা। তাহলে বস্তুটা নিচের দিকে নামছে, নিশ্চয়ই mg sin থিটা বলটা এই দুইটা বল থেকে বেশি হবে, নাহলে নিচে নামতেছে কীভাবে, তাই না? সো আমরা লিখতে পারি, সুতরাং এফ কে প্লাস টি এই দুইটা থেকে কি mg sin থিটা বড়, তাহলে এফ কে প্লাস টি লেস দেন mg sin থিটা। তাহলে সে একই সূত্র, নিউটনের সূত্র, এফ ইকুয়াল টু এম এ। এফটা কি? লব্ধি বল। লব্ধি বল কি? এই বড়টা থেকে ছোটা মাইনাস করতে পারে, তাহলে mg sin থিটা মাইনাস এফ কে মাইনাস টি, এটা হলো আমাদের এফ। আর আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ, যেহেতু আমাদের ত্বরণ বের করতে হবে, সুতরাং এ ইকুয়াল টু এমটা নিচে চলে যাবে। এখন আমরা সব মান বসাই দেব দেখে দেখে। সো আমরা পেয়ে যাব এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আবার ব্লকটির শীর্ষে বেগ মানে আদি বেগ, ইনিশিয়াল ভেলোসিটি 0, কারণ শীর্ষে ব্লকটা থেমেছিল, থামার পরে নিচে নামা শুরু করলো। তাহলে যখন নিচে নামতেছে নিশ্চয়ই তার বেগ বৃদ্ধি পাচ্ছে। এখন বলছে 3 সেকেন্ড পরে ব্লকটির বেগ কত? ধরি 3 সেকেন্ড পরে ব্লকটির বেগ ভি ইকুয়াল টু হোয়াট? আর আমরা সেই সূত্রটা সবাই জানি, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। যেহেতু আদি বেগ 0 প্লাস এর মান কত? ওই যে 2, আর সময় কত? এই যে 3 সেকেন্ড। সো আমরা পেয়ে যাই 3 সেকেন্ড পরে ব্লকটির বেগ, নিম্নমুখী বেগ হবে ভি ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। অ্যান্সার। সবাইকে অনেক ধন্যবাদ।